বুঝতে পারছি তার ধারণার কথা ভুলে গেছে। পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া সকালে ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হর আকাশের চাঁদ, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হর আকাশের চাঁদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয়, ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া সকালে ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। নাট্যদিশারী আফসার আহমেদ স্মরণে শোক বচন। অসীমের কোন সে মায়ার টানে উড়াল দিলে তুমি আফসার, কালীগঙ্গার মায়া ভরা মাতৃকোর ছেড়ে কোন সে ভুবনে তুমি ঠাঁই নিলে অকস্মাৎ। সেখানে কি কালিদাসের মেঘদূত দুরন্ত বেগে ছুটে উজ্জয়িনী অভিমুখ, বসন্ত সেনার সাক্ষাৎ মেলে কি তোমার নতুন ভুবনে? ওইখানে একলব্য কিংবা কর্ণের মতো বীর্যবান মানুষেরা জীবনের শেষ লড়াইয়ে মৃত্যুকে অতিক্রম করে যায় কি? সন্ধ্যা হইলে আপনারও দ্বারে সবে মিলি কীর্তন করেন হাতে দিয়া করতালি, বলে কি চৈতন্য নেচে বেড়ান উঠানে উঠানে? এজিয়ান সাগরের তীরে বিভ্রান্ত ওরেস্তেসের অশোক লোকটা কিংবা উত্তর সাগরের তীরে নিঃসঙ্গ হ্যামলেটের অপূর্ণতা কি তোমাকে স্পর্শ করে আফসার? আচ্ছা,
কালীগঙ্গার তীরে রায় সরিষা আর মটরশুটি ক্ষেতের পাশে গাজের গানের হাকেমালির পায়ের ঘুঙুরের শব্দে রাতের পাখিদের নৃত্যপর হতে দেখো তুমি সেখানে। সেলিম আল দীনের সোহরাব বা কালিন্দির জন্য তোমার জল কি ঝরে এখনো অবিরত? আচ্ছা, নারুগড়ের কুর্ম দেবতার হত্যার দৃশ্য কি তোমাদের ভুবনে দেখা যায়? যায় না তো জানি আমরা। তবে কোন অভিমানে তোমার নিরুদ্ধের সুরাল? কোন সে কারণে তিসিয়ার বকুলের ঘ্রাণ, কোকিল ও দোয়েলের গান সব ছেড়ে ছুড়ে কেন তুমি নিষ্ক্রান্ত হলে পরিবাটির শ্যামল দেশ থেকে? আজ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার আর তোমার ছাত্র অথবা তোমার বন্ধুরা এখনো রাতের গভীর নীল আকাশের দিকে তাকিয়ে নির্ভুল বাক্যে পদাবলী শোনার জন্য কান পেতে রয়। অনুকরণীয় বাচন ভঙ্গিতে নিরহংকার পাণ্ডিত্যের প্রকাশে বাইবেল, কোরআন, গীতা, রামায়ণ, মহাভারত কিংবা ইলিয়াড, ওডিসি এবং অতি অবশ্যই ইউলিসিসের সমুদ্র যাত্রায় বিশ্ব তোমার হাতের মুঠোয় টুনটুনির গলায় বলে ওঠে, আফসার তুমি নব্যকালের ডেমোক্রেটিস। হেই, বাড়িতে কেউ আছেন? জানতে চেয়েছি মানুষ এলে কি বাঁচন মরণ ভাবেন টাবেন, নাকি টাস্কি খেয়ে ঘরেই পড়ে থাকেন? কি বললেন? বাড়িতে কেউ নেই? হাঁচি শুনলাম, কাশি কত, হেঁচকি দিলেন যে। বাড়ির কাছে মানুষ এলে পা পড়েছে সাপের লেজে, এমনটাই তো ভাবছেন? আরে মিয়া কিংবা মশাই, বাঁচেন মরেন হিসেব কষেন, খিল দিয়েছেন ঘরে, একলা বাঁচন যায় না সেটা এখনো না জানেন যদি, আর কবে জানবেন? বাঁচতে হলে মানুষ লাগে, মানুষ হতে সময় লাগে, আর কি সময় পাবেন? বাড়ির পাশে হাঁচি কাশি, টিপছে কলিং বেল, লুকিয়ে থাকার দিন হলো শেষ। এবার ঘুরে দাঁড়ান, না হয় নিজের ঘরেই তালা দেখবেন। চাবি খুঁজবেন? চাবি যে নেই, চাবি নিচে শীত কাটা এক চোরে। তারে শালা বলেন, মামা বলেন, বাপ বলেন, রেহাই না পান। চোরটা এখন জমের থেকেও তেড়া, আপনি নাড়া হলেও আসতে পারে হঠাৎ উড়ে করোনার ড্রপলেট। যতই করেন হেট, যতই করেন আড়ি, চোর চিনেছে বাড়ি, ঘরের দরজা বন্ধ, তাতে কি? অন্য অনেক পথ খুঁজবে, গলি খুঁজবে, ঘুমচি খুঁজবে। তাই তো বলি, না পালিয়ে অন্য উপায় খুঁজুন। ক্ষুব্ধ ছিলেন বন্ধ ঘরে, নাকে মুখে টোনা গুঁজে কলিং বেলটা খুলেই রেখেছিলেন। বাসন কোসন, মাজন সাজন, যখন তখন বাইরে যাওন মানাই করেছিলেন। তবু শুনলেন বুকের কাছে কলিং বেলটা বাজছে বিষম, হাঁচির দমক, কাশির তানে। রাত দুপুরে ইতি কাকে খোঁজেন? এটা বোঝেন, সেটা বোঝেন, অবশেষে ঠিকটি বোঝেন। একলা যে আর যায় না বাচন। বন্ধ দুয়ার দিন্না সাহেব খুলে, মেনেও নিন, জেনেও নিন, যদি আসে কোভিড-19, কেবল মানুষ কেবল হাত রাখলে মাথার পরে, মনের কাছে মনটা নিলে মন হয়ে যায় অসুস্থতার গন্ধ মোছা নিকোনো এক ছোট্ট উঠোন। সেই মানুষটা বলবে যখন, শরীর আপনার এখন কেমন? বলবে যখন, কি যে ভাবেন, এই তো দেখেন আমরা আছি, বাজি মরি একই সাথে, সুখে দুঃখে সবাই বাঁচি, নাচলে নাচি কিংবা খেলি, একটা দোক্কা মারেন ছক্কা, যদি হারেন তাহলে কি আর কোনদিন মুখটা তুলে, চোখটা খুলে, হেলে দুলে গদাই চালে নরম চরণ ব্যবাকে যাবেন ভুলে? কশ্চিন কালে যদি তাদের কথা হয়নি স্মরণ, এখন মরণ বাজায় যদি মোহনবাসী কানের কাছে, নেই যে কারো সাথে বাঁচে,
এই কথাটি খোপে খাপে বলার চেষ্টা করেন যদি, তবুও কেউ ধরবে না হাত। তপ্ত ললাট হবে ওরা শৈলপ্রপাত। কারণ খোঁজেন মনে মনে, আপনিও যে এক সময় দরজা জানলা বন্ধ করে একলা ঘরে বাঁচতে চেয়ে লুকিয়েছিলেন। আরে হাঁদা, এখন কাদা সাজে না যে, যখন কাঁদলে অন্য চোখে ভালোবাসার জল ঝরত, তখন তো মুখ অহংকারের দেত হাসির নোংরামিতে ভরা ছিল। একটা কথা মনে রাখেন, মরে যাওয়ার সুখটা যে কি টের পাওয়া যায় স্বজন যখন মরণ বাচন তুচ্ছ করে বুকের কাছে লেপটে থাকেন। মরার পর মৃতের স্মৃতি ভালোবেসে বুকের ভেতরে লুকিয়ে রাখেন, সেই তো স্বজন। মানুষ কি আজ মানুষ ভাবেন, মানুষের যে বিপদ ভীষণ। আপনি যখন মানুষ হবেন, মানুষ তখন আপন হবে। আপন পরের বিভেদ ঘুচে দূরের মানুষ স্বজন হবে। তাই তো বলি, নিয়ম কানুন স্বাস্থ্যবিধি সকল মানুন, স্বজন কিংবা মানুষ দেখে দরজা খুলুন। আর কিছুটা পারলেও তো কেমন আছেন এই কথাটি বলতে পারেন। দরজা খুলুন, জানলা খুলুন, বুকের বন্ধ কপাট খুলুন। বাইরে মানুষ দাঁড়িয়ে আছেন, হাঁচিও দিন, কাশিও দিন, স্বাস্থ্যবিধি সকল মানুষ। মানুষ ভেবে কেবল মানুষ, কেবল তাদের খোঁজটি রাখুন ভালোবেসে। অবশেষে দিনের শেষে সেই তো আসে ফিরিয়ে দিতে ভালোবাসা। আপনিও তো একটুখানি খুব মমতায় বলতে পারেন, কেমন আছেন, কেমন আছেন। স্বজন, প্রিয়জন, আপনজন, আজকে আমার এই অতি প্রবীণ বয়সে হয়তো আমি আসতাম না, খালি একমাত্র যখন বাচ্চি বলল আফসার আহমেদ, আসতে হলো। আমার সত্যিকার অর্থে উনি অনুযোগ প্রতিম ছিলেন। অন্তত সপ্তাহে
এই অতিমারির সময়ও 2-3 দিন টেলিফোনে কথা হতো এবং আমরা অনেকগুলো ফোরামে জড়িত ছিলাম। সেটা বিস্তারিত নাই বললাম, কথা হতো। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমার কাছে যেটা হৃদয় বিদারক মনে হয়েছে, কারণ অতিমারির সময় আমার মতো বয়সের লোক চলে গেলে তেমন দুঃখের কিছু থাকে না, যাচ্ছ ক্রমাগত আমার বয়সে। কিন্তু আফসারটা একেবারে তরুণ এবং বৃহস্পতিবার আমার ধারণা 2 দিন পরে আমার অফিসে আসার কথা ছিল, কিছু আলোচনা ছিল আমার সাথে, সেটা ওনার আসা হলো না। আমার কাছে এটা ইংরেজিতে একটি কথা আছে, বোল্ড ফ্রম দি ব্লু। এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে যে ওনার ছাত্রে পিএইচডি করেছে, প্লেনে হার্ট অ্যাটাক হয়েছে, এখানে হেঁটে গেলেন, তারপর আর ফিরলেন না। এটা কোনোদিন ভাবা যায় না। তার সাথে অনেক আলোচনা হতো। আজকে আমি আন্দাজ করি, আমার বিশ্বাস আজকে যা কিছু এখানে গান গাওয়া হচ্ছে, হাটমোল্লা কবিতা পড়লো, সব আফসারেরই। আমি আফসারকে, ডক্টর আফসার আছে, আরো দিশারি বা নাটকের দিশারি বলা হয়েছে, গ্রাম থিয়েটার, বাংলা থিয়েটার, সেলিম আল দিনের যোগ্য ছাত্র। এসব কিছু বলবো না, কিন্তু আমি এক কথায় এসব বলবো নিশ্চয়ই, কিন্তু তার উপর আমার কাছে সত্যিকার অর্থে এত বিদ্বজ্জন ইংরেজি সাহিত্য কি বাংলা সাহিত্যে আমি ইদানিংকালে কম দেখেছি। সেই জন্য আমার সাথে খুব বেশি কথাবার্তা হতো প্রায়। এবং আমার ইচ্ছা ছিল যে আসলে এবার ওকে একটা অদ্ভুত প্রশ্ন আমি করব। আমি জীবনানন্দ দাশ আমার খুব প্রিয় কবি, ওরও প্রিয় কবি, তাই আমি আপনার জন্য তৈরি করে রেখেছিলাম। আচ্ছা বলো তো, যখন বলছে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, শুধু থাকে অন্ধকার মুখোমুখি বসিবার, বনলতা সেন কি মৃত্যু? কারণ আমাকে তো মৃত্যু চিন্তা পেয়েই বসেছে। তো সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের লেনদেন, এটা অদ্ভুত ভাবনা। সবকিছু আমরা শেষ করে ফেললাম, গুটিয়ে ফেললাম আমরা, কিন্তু অন্ধকারে কার সাথে বসে আছি? বনলতা সেন কি মৃত্যুর সামনে বসে আছি? এটা কি একটা ইন্টারপ্রিটেশন বা এটা কি নতুন অবব্যাখ্যা হতে পারে? এরকম অদ্ভুত অদ্ভুত আলোচনা আমাদের মধ্যে হতো। এবং মাঝে মধ্যে ইংরেজি লেখা পাঠাতো। কয়েকদিন আগে একটা ইংরেজি লেখা ছাপানোর উপযুক্ত কিনা কোন পত্রিকা আমি জানি না, আমি বললাম আফসার ছাপাতে পারো, কিন্তু এতগুলো রেফারেন্স অমুকের লেখা আমার কাছে পছন্দ হয় না। নিজেও ভাবনা যদি না তুলে ধরতে পারে, আফসার আচ্ছা ভাই আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা যেমন ঠাট্টার সম্পর্ক ছিল, বয়সের অনেক বিরাট তফাৎ, আবার সাংঘাতিক। আমি খুব আনন্দ পেতাম ওর সাথে কথা বলে। সপ্তাহের অন্তত একদিন তো কথা বলতামই। আজকে যে কাজটা করেছে এটা ভালো কাজ, অত্যন্ত চমৎকার। তাকে স্মরণ করার জন্য গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার আয়োজন করেছে এবং সবকিছু সাজানো হয়েছে আফসারের সৃজন দিয়ে। তবে এটা কথাই বলবো, যারা মুখে আগুন নিয়ে আসে, এটা আমি অতীতও দেখেছি। বদলেয়ার রিলকে সারা পৃথিবীর ইতিহাস খুললেই দেখা যায়। আমাদের দেশও দেখা গেছে রবীন্দ্রনাথই দীর্ঘকাল এবং টলস্টয় বেঁচেছে। এরা কিন্তু মুখে আগুন নিয়ে যারা আসে, অনন্য প্রতিভা নিয়ে যারা আসে, তারা বেশি দিন বাঁচেন না। সেলিম আল দিনও খুব দীর্ঘজীবী হননি। তো এটা যাই হোক, যা দিয়ে গেছে আফসার, সেটা তার ছাত্রছাত্রীরা মনে রাখবে। আফসারকে আমি অন্তত কোনোদিন ভুলবো না, কারণ আমরা প্রায় দেখা হতো টেলিভিশন, অন্তত 3 বছর অ্যাপিল কমিটিতে। অন্তত আফসার অপেক্ষা করতো আজ আমি কখন আসবে, আমি অপেক্ষা করতাম ও কখন আসবে। তো সমস্ত লেখাগুলো আমি বললাম যে না, তোমার মতো গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয়। তা আফসারকে আমি ভুলতে পারিনি। আমার বাসায় সবাই জানে, প্রতিনিয়ত ওর সম্পর্কে আলাপ। আরো তো অনেকেই চলে গেলেন, ডক্টর এনামুল হক, সবাই সম্পর্কে আলাপ হয়। তা আফসারের কথা বেশি করে আলাপ হয়। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা 2টি লাইন দিয়ে শেষ করছি। তার প্রতি আমি আমার প্রাণের সব ভালোবাসা, সব শ্রদ্ধা, এবং তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, এই কথা। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমারে। হেতা মোর তিলে তিলে দান, গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মাম, ওগো তুমি নিরুপম। ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল, সে তোমারই দান। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু বিদায়, এটা প্রেমের কবিতা, কিন্তু উনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন বলছে যত আমি দিয়েছি, গ্রহণ করেছি, আমার ততই ঋণী করেছে। আফসা যুগ যুগান্তর ধরে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নাটকের ইতিহাসে তো অবশ্যই উনি দীর্ঘজীবী হবেন, আমরা তাকে মনে করব। আমি এই বলে তার প্রতি আবারও ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। কিছু কিছু মৃত্যু পাখির পালকের মতো হালকা, আর কিছু কিছু মৃত্যু পাহাড়ের মতো বুকে ধারণ করে বসে থাকে, কোনোদিন বুকের মধ্যে থেকে তাকে সরানো যায় না। আমাদের সবার প্রিয় আফসার আহমেদের এই মৃত্যুই সকলের মধ্যে এরকম একটি পাহাড় সমান বেদনা, কষ্ট নিয়ে বুকে উঠতে হয়েছে। আমরা যারা গ্রাম থিয়েটার করি, গ্রাম থিয়েটারের কর্মী, তৃণমূলের সংগঠক, তৃণমূলের কর্মী, তারা যে কাকে হারালাম। সেলিম ভাইয়ের পরে আমরা সভাপতি মনে করেছিলাম বাচ্চু হয়তো আছেই, আফসার ভাই হয়তো আমাদের কিছুটা হলেও কিছু শূন্যস্থান পূরণ করতে পারবে। আমাদের আফসার আহমেদ গ্রাম থেকে ছুটিয়ে বেরিয়েছে। গ্রাম থিয়েটারের দর্শন, গ্রাম থিয়েটারের কথা প্রতিটি জায়গায় আমাদের সাথে মিলিত হয়েছে। আমি গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক যখন প্রথম নির্বাচিত হয়েছিলাম, বাচ্চু ভাই যখন আমাকে মনোনীত করেছে ওই জেলার বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে, একেবারে বাইরে একটি জেলা থেকে, প্রথম অভিনন্দন আমাকে জানিয়েছিলেন আফসার আহমেদ। বুকে জড়িয়ে ধরে বলেছিলেন যে আমি, সেলিম ভাই এইটি চেয়েছিল, গ্রাম থিয়েটারের অবকাঠামো, সাংগঠনিক অবকাঠামো এরকমই হবে। বাচ্চু ভাই জানে বলেই এটা করেছে, এবং এইভাবেই আমরা আমাদের গ্রাম থিয়েটারকে দেখতে চাই। আমাদের গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক, সভাপতি ঢাকায় অবস্থান করবে, ঢাকায় থাকবে, সেখান থেকে সারা বাংলাদেশ এই সংগঠন চালাবে, ঠিক না। আমরা আমাদের সারা বাংলাদেশের কর্মীদের মধ্যে থেকে আমাদের এই সংগঠনকে বেছে নেব, সে যেখানেই থাকুক। এটা সেলিম ভাই চেয়েছিলেন, গ্রাম থিয়েটারের সাংগঠনিক এইরকম কাঠামোই থাকবে, সেটা বাচ্চু ভাই করেছিলেন। আমাকে অনেকক্ষণ ভোরবেলায় যখন নামটা ঘোষিত হচ্ছিল এই মাঠে, শিল্পকলার মাঠে, আমাকে বুকে জোরে ধরে রেখেছিলেন। সূর্যের দিকে তাকাও, তখন শিমুলাপার সেই গানটা হচ্ছে, মানে ভৈরবী, এটা হচ্ছে জালাল ভাই আমাদের বাঁশি বাজাচ্ছে, তখন তিনি আমাকে পিছনে ডেকে নিয়ে কথাটা করেছিলেন। সারা জীবন আমার বুকের মধ্যে সেই কথাটি এখন আফসার ভাই চলে যাওয়ার পরে খুব আমাকে ব্যথিত করে, কষ্ট করে। মৃত্যু কয়েকদিন আগে তার সাথে আমার কথা হচ্ছিল। আমাদের গ্রাম থিয়েটারে 40 বছর আমার খুব স্বপ্ন ছিল যে এটি একটি বর্ণিল আকারে করব। আমি সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমার সমস্ত নাট্যকর্মীদের নিয়ে আমরা গ্রাম থিয়েটারের এই কার্যক্রমটি এমনভাবে করব। সেই স্বপ্নের কথা যখন তার সাথে আমি মোবাইলে কথা বলছিলাম, তিনি আমাকে একটা কথা বলতেন আর কি, আমাকে পুণ্ডনগরী বলতেন যে তুমি তো পুণ্ডনগরের মানুষ, তোমার নাম তৌফিক হাসান, ময়নার নাম পুণ্ডনগরী। আমাকে ওইভাবেই তিনি সম্বোধন করতেন এবং বলেছিলেন যে আমি মাঝখানে একেবারেই গ্রাম থিয়েটার থেকে অনেক দূর সরে গেছি, বিভিন্ন কারণে আমি কাজ করতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম 40 বছরের এই বর্ণিল উৎসবে আমার সমস্ত রকম সহযোগিতা এবং আমার সংযুক্ত থাকবে। কোথায় থাকলো? আমরা তো একেবারে শূন্য হয়ে গেলাম। আমাদের সেই স্বপ্ন, চিন্তা, যদিও আমাদের আরেকজন নাবিক বলে, অভিভাবক বলে আমাদের বাচ্চু ভাই আছেন, কিন্তু তিনিও তো একা হয়ে গেছেন। আমার সাথে তখন প্রথম কথা হলো বাচ্চু ভাই, আমি দেখেছি বাচ্চু ভাইয়ের বুকের ব্যথা, কষ্ট করে আমাকে কথা বলছিলেন, সেটিও আমার মনে হয় বাচ্চু ভাই
সারা জীবন বয়ে বেড়াবে। আমি বক্তব্য আর রাখতে পারছি না। আমার কাছে শুধু একটি কথা, গ্রাম থিয়েটার কর্মীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, সংস্কৃতি অঙ্গনের সকলের মানুষের পক্ষ থেকে আফসার আহমেদ বেঁচে থাকুক। আমাদের এই গ্রাম থিয়েটার আন্দোলনের মধ্যে দিয়ে, গ্রাম থিয়েটারের কার্যক্রমের মধ্যে দিয়ে 40 বছরের বর্ণিল যে 1 বছর ব্যাপী উৎসব করব, সেই উৎসবের মধ্যে দিয়ে। আর আজকের এই আয়োজনে ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার যৌথভাবে করেছে। যারা এই আয়োজনের সাথে জড়িত রয়েছে তাদেরকে আমি গ্রাম থিয়েটার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি সহযোগিতার জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা নাট্যকলা বিভাগের সঙ্গীতে যারা এখানে পরিবেশন করলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সমবেত যারা শুনেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো। ছায়ার নিচে বসবো ভেবে, তাকিয়ে দেখি মেঘের রূপান্তরে, মেঘের রূপান্তরে তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো। করতালির পাখিরা পাথর হয়েছে, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো, তুমি উড়াল দিয়েছো। নাট্যদিশালী আফসার আহমদ স্মরণে শ্রদ্ধা এবং ভালোবাসায় তারই কবিতা অন্বেষণ করছে। সেই কবে থেকে তোমাকে খুঁজছি, তোমাকে এক ঝলক দেখব বলে তোমার ঠিকানা খুঁজে ফিরছি। এ পথ সে পথ, বহু পথ পার হয়ে অবশেষে একটা পথের দিশা পেয়েছি, যে পথ ঠিক তোমার বাড়ির পাশ দিয়ে চলে গেছে
দূর গন্তব্যে। পথের শেষে নদীটা কালীগঙ্গা, পথের পাশে 1001টা কদম গাছ, 1,24,000 কদম ফুটেছে শাখা। নদীটা বেহারা, তোমার শরীর ছোঁয়া, আলোর ধারারে নিত্য বহমান। তুমি জ্যোৎস্নায় কিংবা ঘন ঘোর অমাবস্যায় কালী গঙ্গায় আলো ছড়িয়ে বসে থাকো কার অপেক্ষায়? তোমাকে দেখব বলে দ্রুতগামী অশ্বেসর হই। তোমার আমার মধ্যে কত চড়াই উতরায়, আর ছায়া পথের দূর রচনা করেছ। যেতে যেতে পথের চিহ্ন কদম গাছ ছুঁয়ে ছুঁয়ে গুনে গুনে যায়। 1, 10, 1,000 লক্ষ কদম গাছ পিছনে ফেলে যেতে যেতে যেতেই থাকি। তবু আমি না তোমাকে পাই, না তোমাকে দেখি। তুমি 70,000 পর্দার আড়ালে থাকো। আমার বুকের গভীরে নিত্য সব চলে যাওয়া নদীটির কাক চক্ষু জল উৎকলিত কদমের পাপড়ি ভাসিয়ে দেই। দেখো, একদিন ঠিক তোমার কাছে পৌঁছাবে। তুমি নিসর্গে, নদীর জলে, বৃক্ষ শাখায়, বিকেলের রোদ কিংবা শিশুর হাসিতে, এখানে ওখানে সবখানে, খণ্ডে খণ্ডে, কণায় কণায় আমি নতজানু হই। বিকেলের রোদ চলে গেলে অতঃপর তুমি সম্মুখে আভাময়, প্রিয়তমা ঈশ্বরী, প্রিয়তমা ঈশ্বরী। উপস্থিত আমার প্রিয়জনরা, নাট্যদিশারী আফসার আমার অনেক ছোট, ওর সাথে আমার আলাপ হয়েছিল ঢাকা থিয়েটারের কোনো একটা অনেক আগে একটা ইসে, আমাকে আকৃষ্ট করেছিল। আমি গেছি 2-1 তারপরে একটা পিএইচডি লেভেলে ডক্টর মেহেদি ও একটা কাজ মানে পিএইচডি করবে ওর আন্ডারে, তখন আমি গেছিলাম সমাজানে, 2টা সেশন ওর সাথে ছিলাম। সেটি আমার খুব মানে মনে পড়ে ওর কথা। আমার এত গুণী মানুষ, এই ছবিটা দেখে আমার খালি অবাক লাগছে। এই অনন্ত মানে আকাশের দিগন্তে তুমি কি দেখছো? তুমি উড়াল দেবে শ্যামল মাটি মানে ছায়া রেখে? না আফসার, তুমি অনেক তাড়াতাড়ি চলে গেছো। তুমি যেখানে থাকবে তুমি শান্তিতে থাকবে, কিন্তু এটা তো তোমার বয়স হয়নি। তুমিও কি পদাঙ্ক অনুসরণ করলে তোমার গুরু ডক্টর সেলিম আন্দিনের? সেও তো কত অল্প বয়সে চলে গেছে তার বিপুল ভান্ডার রেখে। তুমি তো তোমার গুরুর মতোই ভান্ডার রেখে চলে গেলে, এটা পূরণ হবে কি করে? আমি একজন মানে সাহিত্যের ছাত্রী না, কিন্তু আমি এই ছবিটা দেখে যেদিন আমি ফোন করেছি বাচ্চুকে, বাচ্চু কেন একটা কাজে, বাচ্চু দিকে হাও করে কাঁদছে বাসায়, তো বলছে যে আমি এক্ষুনি যাচ্ছি, আমাদের আফসার মারা গেছে। আচ্ছা কোন আফসার? বলে কি আমাদের আফসার জানি না। আমি বলো কি, আফসার এরকম করে মরে যাবে? সেলিম না হয় ভুগেছে, ওর একটা ব্যাপার ছিল, কিন্তু আফসার তোমার যাওয়ার বয়স হয়নি। তুমি একদম ফাঁকিল দিয়ে উড়াল দিয়ে চলে গেছো আফসার। তুমি ভালো থেকো। কি তোমার এত তাড়া ছিল তোমার আর সেলিমের? তুমি শূন্য করে দিয়ে গেলে আমাদের এই মানে সাহিত্য ভান্ডার। তোমার দুইজনের মানে এখন কে পূরণ করবে আমি জানি না। আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করছি আফসার, তুমি ভালো থেকো। তুমি কি ভালো আছো আমি জানি, যেটা বলে গেল বাচ্চু দাবি সে অসাধারণ ভাবে।
সেটাই আমি মনে করি। তুমি ভালো থাকবে, গুরুর সাথে দেখা করো, দেখো কারো তোমার জীবনের যাদের সাথে তোমার দেখা করারই থাকে। ভালো থেকো আফসার, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। ক্ষমা করবেন, একটু সামলে নিতে সময় লাগছে। তার মৃত্যুর পর আমি প্রথম কথা বলছি। আফসার আহমদ 3rd ইয়ারে পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, আমি 1st ইয়ারে ভর্তি হলাম। 15 দিনের মধ্যে আমাদের সম্পর্ক স্থাপিত হলো, একই হলে থাকার কারণে এবং একই ব্লকেও থাকতাম। তিনি 2তলায়, আমি 4 তলায়। একসঙ্গে ম্যারিয়েটায় ঢুকে বই কিনেছি, গোডাউনে ঢুকে, নিউ মার্কেটে, বিদ্যাসাগরে, ঢাকা থিয়েটারে আসা, গ্রাম থিয়েটারের কার্যক্রম, এবং তিনি আমার ক্লাস শিক্ষক ছিলেন না, কিন্তু 1st ইয়ার থেকেই আমি তার কাছে গিয়ে পড়তাম। তিনি ব্যাচেলর্স কোয়ার্টারে থাকতেন, আমি হল থেকে ওখানে গিয়ে থাকতাম। অজস্র স্মৃতি, এখনো কর্ম নেই যে একসঙ্গে করিনি। ভালো যে বোধটুকু তৈরি হয়েছে আমার জীবনে, প্রথমত সেলিম আলদিন, তার পরের অবস্থানটি আফসার আহমেদ। মাঝে অনেক স্বার্থপরতার ঘটনা ঘটে জীবনে, তাও ঘটেছে আমাদের। রাজনীতি হয়েছে আমাদের নিয়ে, কিন্তু আফসার আহমেদ জানতো আমি জানি তার হয়তো কিছু বলবার ছিল আমার। শনিবারে তিনি মৃত্যুবরণ করলেন, বৃহস্পতিবারে সেমিনার ছিল, ফ্যাকাল্টির সেমিনার, উনি সভাপতি। আমি আমার রুমে ছিলাম, অনলাইনেই শুরু হয়েছে। উনি বারবার বলছিলেন পিয়নকে যে স্যারকে গিয়ে আমার সালাম দাও। পরে গিয়ে বসলাম, পাশের চেয়ারে বসলাম। শেষে কথাটি হলো, আমি একটি কাজ করতে চাই পর, যেটি একেবারেই আমাদের উপনিষদ থেকে শুরু করে আমাদের বাংলা নাটকের যে অস্তিত্বের শিকড়গুলো তৈরি হয়েছে ধীরে ধীরে কালের ধারাবাহিকতা, সেটা নিয়ে তুমি আমার সঙ্গে থাকো। আর এই যে লেখাটা আমি না পড়ে মুখে বললাম, এটা আমি বাংলাদেশ গ্রাম থিয়েটারকে দেব। তো এবার এমন কিছু করব যেটা কেউ চিন্তা করতে পারবে না। একসঙ্গে থাকো। আমি তাকে বললাম, আমিও আপনাকে একটি কথা বলতে চাই। এবার ড্রামা ডিপার্টমেন্টের অনেক শিক্ষক রিসার্চ করেছেন বিভিন্ন বিষয়ে, কেউ চলচ্চিত্র, কেউ নাটক, কেউ থিয়েটার, নানা বিষয়ে। এগুলো আমার কাছে মনে হয়েছে অনেকদিন পর ভালো কিছু কাজ হয়েছে। আবার এগুলো দিয়ে থিয়েটার স্টাডিজের সংখ্যাটি করুন, প্রয়োজনে আমরা কন্ট্রিবিউট করবো টাকা পয়সাও। এটি ছিল তার সঙ্গে আমার শেষ কথা। আমার মনে হয় মানুষ নৃত্যকে চিনে। সেলিম আলদিন স্যারকে দিয়ে আর আফসার আহমদকে দিয়ে, সবচেয়ে কাছের দুজন মানুষকে দিয়ে আমি সেটা বুঝেছি। সেলিম স্যার 10 তারিখে হসপিটালে ভর্তি হলেন দুপুরবেলায়। ওই বছর 1st ইয়ার ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলাম আমি। স্যারই করলেন, জোর করে আমাকে বললেন যে আমি তোর সঙ্গে থাকবো এবং আমি তোকে সাহায্য করবো। এই 10 তারিখ দুপুরবেলায় রেজাল্ট দেবো, আমি স্যারের কাছে গেলাম, উনি ক্লাস করছেন। 1st ইয়ারে পড়াচ্ছেন, বলে যে এদেরকে পয়ার ছন্দ পড়াচ্ছে, বুঝছিস? আমি বললাম যে পড়া, অনেকেই তো পড়ালেন। তারপর আমি বললাম যে এখানে একটা সিগনেচার দিয়ে দেন।
রেজাল্ট প্রকাশ করবো। আহারে, আমি তো তোর কোনো সাহায্য করিনি, টাকা দিবি তো? আমি বললাম যে যা পেরেছি দিয়ে এসেছি, এবারও দেব। এইটি ছিল সেলিম আলদিন স্যারের সঙ্গে আমার শেষ কথা। আফসার আহমদের সঙ্গে আমার শেষ কথাটি এটি। কিন্তু মাঝখানে আফসার আহমদ একটি কথা বলেছিলেন, তোমরা শেষ করো, আমি খুলনাতে যাবই যাব। আমি সঙ্গে সঙ্গে বললাম, কি বললেন আপনি? আপনার কি বয়স কমে গেল? 5 বছরের বাচ্চারা এরকম কথা বলে, আমি এটা করবই করব। তো সেখান থেকে আমি ওই কথাটির সূত্র ধরে এই কয়দিন ভেবেছি যে হঠাৎ করে তিনি এই কথাটি, এমন কথা উনি কোনদিন বলতেন না। কারণ আমাদের শ্রদ্ধেয় আতর রহমান ভাই বললেন যে তিনি একটা হাওয়ার মধ্যে ভাসমান ছিলেন। কোনটা যে তার সিরিয়াস কথা, কোনটা যে তার আসলে গভীর তত্ত্ব কথা, এটা বোঝার উপায় ছিল না। ঠাট্টা ছলে এই যে ময়না ভাই বলে গেলেন যে তারে পুণ্যনগরীর মানুষ বলতেন, এগুলো ঠাট্টা ছলে বলতেন, কিন্তু তিনি মিন করতেন, উৎসগুলো জানতেন। এবং তার কাছ থেকে আমার শিক্ষাটা এই যে মূলত আমি টেক্সট পড়া তার কাছ থেকে শিখেছি। এবং একটি সময় আমার মনে হয়েছে, আমি ইতিহাসের শিক্ষক হয়েছি, ওই বিভাগে ইতিহাস পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে তার সঙ্গে তার যে বুদ্ধিমত্তা, তার যে টেক্সট অ্যানালাইসিস, তার সঙ্গে যদি হিস্ট্রি যুগ হতো, সেটি ওই অ্যারিস্টটল টাইপের একটি বক্তৃতা হতে পারত। কারণ তার ছাত্ররা তাকে ওই হিসেবে জানে যে তার বক্তৃতার পরে আর ক্লাস করতে হয় না, আর অন্য কোনো রেফারেন্স দেখতে হয় না। এইটি তার একটা বড় গুণ ছিল। আমিও পড়াই, উনিও পড়াতেন, পাশের ক্লাসে আমি এবং উনি। তাতে আমি জানি যে আমার ছাত্ররা মানে আমার ক্লাস ভালোবাসে না, কিন্তু তার ক্লাসের অন্তর্ভুক্ত। এই জায়গাটা তার ছিল। প্রফেসর সৈয়দ আলী হাসানকে তিনি অনুসরণ করতেন, খুব প্রিয় শিক্ষক ছিলেন আফসার আহমদের সৈয়দ আলী হাসান। এবং আমরা যখন শুরু করলাম ছাত্র জীবন, তখন আলী হাসান স্যার শিক্ষকতা থেকে অবসর নিলেন, কিন্তু 2-1টি ক্লাস আমরা শুনেছি। সেই জায়গা থেকে আফসার আহমদ অনেক দিন প্রথম দিকে ক্লাস যখন শিক্ষকতা শুরু করেন, বলতেন যে আলী হাসান স্যারের মতো ওইরকম কথায় কথায় কথার মালা তৈরি করাটা শিক্ষকের উচিত, তাতে ছাত্রছাত্রীদের উপকার হয়। তো যে কারণে তার আনন্দ ছিল পড়ানোটা আর লেখা। আমার মনে আছে বাচ্চু ভাইয়ের একটি কথা, 2008 সালে আমরা পঞ্চগড় থেকে দুজন ফিরছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুমুল আন্দোলন চলছে। তো বাচ্চু ভাই এবং আমি নবীনগর থেকে ইউনিভার্সিটি বিষয়ে কথা বলতে বলতে ইউনিভার্সিটি গেট পর্যন্ত এলাম। বাচ্চু ভাই বলছিলেন যে আফসার কিছু করলো না। আমি বললাম যে কেন, উনি তো উপাচার্য হবেন। বাচ্চু ভাই বললেন, ও রাজনীতি বোঝে না, বোঝে সাহিত্য। ও একটা জিনিসই হতে পারত, সেটা হলো না। আমি বললাম কি হতে পারত? বলে একজন বড় লেখক হতে পারত। আমিও সেটা বিশ্বাস করি। উনি যা লিখেছেন সেই লেখাগুলোর মধ্যে তার অস্তিত্বটাকে খুঁজে পাওয়া যায়, ভাবনাগুলোকে খুঁজে পাওয়া যায়, এমনকি যে মানুষগুলোকে তিনি দেখেছেন সেই মানুষগুলোকে তিনি উপস্থাপন করেছেন। এই গুণটুকু আমি স্বীকার করব যে তার কাছে আমিও মাঝে মধ্যে বিস্ময় মানতাম যে পাশেই পড়ছি, উনি কিভাবে দেখছেন, আমি কিভাবে দেখছি। এতগুলো গুণ নিয়ে সকলেই এখানে উপস্থিত যারা আছেন আমার চেয়ে তাকে আরো বেশি করেছিলেন। আমি একটি জায়গা আফসার আহমদের জানি না, সেই জায়গাগুলো হয়তো ছোট ভাই হিসেবে আমি দূরে থেকেছি, আর উনি হয়তো আমাকে কাছে সেই জায়গায় নেননি। কিন্তু বাকি সবটি মানুষ একটি আস্ত মানুষ, একজন ভালো মানুষ, পরোপকারী মানুষ। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী থেকে আরম্ভ করে ছাত্র শিক্ষক, এমন কোন লোক নেই যার তিনি কল্যাণকর কোনো কাজ করেন নাই। এটি অস্বীকার করলে অপরাধ হবে আমাদের, আমি এটুকু বিশ্বাস করি। তো তারপরেও আমি মনে করি আমার কাছে মৃত্যু কোনো কষ্টের জিনিস না। স্মৃতির বেদনায় কাঁদলাম। মৃত্যু আমার আগে 150 কোটি বছর ধরে পৃথিবীতে মানুষ মরে যাচ্ছে, আমি তার একজন। অতএব আসো, আমি তোমাকে অভিনন্দন জানাবো মৃত্যু। কিন্তু যারা গেল তাদের পৃথিবীতে আরো কিছু প্রয়োজন ছিল। এই জায়গায় যিনি ঈশ্বর
তিনি বঞ্চিত করলেন যারা আমরা থেকে গেলাম তাদের। আর আমার প্রশ্নটাও থেকে গেল, কিছু বলবার ছিল কি আমাকে? ধন্যবাদ। ওরে ভোলা ওরে ভোলা নিরঞ্জনকে চিনতে চলেছে একবার তারা আপনার নিরঞ্জনকে এখন এখানে যে কবিতা এবং গানগুলো হচ্ছে এগুলো সবই অধ্যাপক আফসার আহমেদের লেখা, সুর করা অনেকটাই। প্রিয় গৌরজন, প্রফেসর আফসার আহমেদ, ওনার আর আমার সম্পর্কটি 35-36 বছরের। উনি আমাকে লোকবিজ্ঞানী বলতেন, আমি ওনাকে মহামান্য স্যার বলতাম। আফসার আহমেদ একেবারে শুরুর দিকে 85-86 বা তারও আগে ওনার গুরু সেলিমালদিনের নির্দেশে রাস্তা হাঁটা শুরু করেন, নদীকে চেনা শুরু করেন, বৃক্ষকে চেনা শুরু করেন। আমাদের পুরাণ, উপপুরাণ, বেদ, উপনিষদ, বৈপত্য পুরাণ এগুলো অনুসন্ধানের পথের মাঝেই তার সাথে আমার দেখা, লোকপালার মাঝে দেখা, যুগের গানের আসলে তার সাথে আমার দেখা, মনসার গানের সাথে তার সাথে আমার দেখা। সে ছাত্রছাত্রী নিয়ে গেছে বিশাল বাহিনী নিয়ে, তাদেরকে চড়াইছি, তাদের শিক্ষাদানের চেষ্টা করেছি। আফসার আহমেদ আমার পাশে সবসময় হেঁটেছেন। তো আমি যেটি লক্ষ্য করতাম, উনি খুব নিজেকে প্রস্তুত করতেন। উনি পৃথিবীর সমস্ত জ্ঞান অনুসন্ধানের পাশাপাশি বাংলা ভূখণ্ডে যে হাজারো আচার আছে, এই যে বটপাইকুরের বিয়ে আছে, পুতুলের বিয়ে আছে,
এই যে লাঠি খেলা আছে, মহরম আছে, ফ্যাস কাটার পালা আছে, হাজার রকম পালা পার্বণে পরিপূর্ণ আমাদের এই ভূখণ্ড, এইটি আফসার আহমেদ আমাদের সাথে দিয়ে চেষ্টা করছে, দেখছেন। দেখতে দেখতে ওনার একটা সময় একটি আসরে একটি ঘটনার মধ্যে দিয়ে একটা ব্যাপক পরিবর্তন আসে। সেটি হলো আমার বাড়ি থেকে 16 কিলো দূরে সাতবাড়িয়া নামে একটা জায়গা আছে, সেখানে সমতল ভূমির আদিবাসীরা বসবাস করে। তো সমতল ভূমির আদিবাসীদের মধ্যে আবার দুইটা ভাগ ওইখানে, একটা হচ্ছে ওরাও সম্প্রদায়, আরেকটা হচ্ছে সাঁওতাল সম্প্রদায়, ওরা মুন্ডা বলে। তো কারাম উৎসব হচ্ছে বৃক্ষ পূজা। তো ওরা উৎসবের ওখানে আফসার ভাই খুব মজা পাচ্ছেন, ওরা আবার এই পাটা ধোয়াই টোয়াই দেয় দুধ টুধ দিয়ে, মজা পাচ্ছেন। কিন্তু যখন বৃক্ষকে জিজ্ঞাসা করছে, বৃক্ষ যখন জিজ্ঞাসা করছে তার সন্তানদের, মানব সন্তানদের, কারাম কারাম কা পালা, তখন এরা জবাব দিচ্ছে কারাম কারাম ভূমি পালা। পাশাপাশি 1 ঘন্টা পর যখন আমরা আদিবাসীদের ওখানে গেলাম, তখন বৃক্ষ জিজ্ঞাসা করছে কারাম কারাম কা পালা, তখন সন্তানরা জবাব দিচ্ছে কারাম কারাম বেটা পালা, কারাম কারাম বিটি পালা। বেটা আর বিটি বৃক্ষের যে সন্তান, এইটি আফসার আহমেদকে সেদিন আলোকিত করেছিল। তখন থেকে তার শুরু হলো আদিবাসীদের নিয়ে কাজ করা, নৃগোষ্ঠীদের নিয়ে কাজ করা, পাহাড়িদের নিয়ে কাজ করা। তার জীবনের বেশিরভাগ সময় উনি নৃগোষ্ঠীদের নিয়ে কাজ করেছেন আর রেখে গেছেন আমাদের জন্য অমূল্য ভান্ডার। আজ আমরা গ্রাম থিয়েটারের কর্মীরা বড় এতিম হয়েছি, আমাদের তাত্ত্বিক জায়গা বিশ্লেষণে, তাত্ত্বিক জায়গা বোঝা বড় ঘাটতি রয়ে গেছে। এমন তো কথা ছিল না আফসার ভাই, আমাদের কথা ছিল আমরা বিশ্ব সাংস্কৃতিক চর্চা কেন্দ্র করব, কথা ছিল আপনি তার দায়িত্ব নেবেন, কথা ছিল আপনার সাথে যে বাহাদ হয়েছিল আমার, কালীগঙ্গা নাম কেন হয়েছে, গঙ্গা থেকে কালীগঙ্গার যে রূপান্তরিত ব্যাখ্যা আপনাকে করেছিলাম, সেই ব্যাখ্যার প্রথম ক্লাসটা আপনি আমাকে দিয়ে করতে চেয়েছিলেন। এমন তো কথা ছিল না আফসার ভাই। চলে গেলেন অসময়ে, এতিম করে। আপনার ভান্ডার আমরা পূজিত করব। ধন্যবাদ সব। মৃতের কোনো শোক থাকে না, মৃতের শোক জমা থাকে জীবিতের বুকের গহীনে। আফসার আহমেদের গানের অংশ মীমাংসিনা নাটকের। আমাদের প্রফেসর লুৎফর রহমানের মতে আমার অভিজ্ঞতা, তবে তার সে 1 বছরের পরে। আমার সাথে তার পরিচয়ের আগে তার নামের সাথে আমি পরিচিত হয়েছিলাম একটা অদ্ভুত ভাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমাদের জাকসু ভবনে খেলা হচ্ছিল, ইনডোর গেম। তো সেটি দেখতে গেছি, তো বড় ভাইরা খেলছে, খেলতে গিয়ে একজন ক্যারাম বোর্ডের গুটি মেরে আমাদের তাকিয়ে বলছে, তুমি কি আফসারের ভাই? জি, মানে আরেকজন বলছে, দেখো তো এটা আফসারের মতো না দেখতে। এটি আরো কয়েকজন এই কথাটি বলেছিলেন যে আমি আফসারের ছোট ভাই। কালক্রমে ব্যাপারটি এমনটাই ঘটে গেছে, প্রফেসর জামিল আহমেদের সাথে যখন ঢাকা থিয়েটারের গাজীর গানের প্রকল্প নিয়ে কাজ করছিলাম, সেই জামশা আফসার সাহেবের বাড়িকে কেন্দ্র করে বিখ্যাত হাকিম আলী গায়নের সেই গাজীর গান, তখন আফসার সাহেব ছাড়াও আমাদের যেতে হয়েছে। তখন ওনার বাড়িতে এমনও হয়েছে, সন্ধ্যায় বাড়িতে দরজায় ঢুকেছে ওনার বাবা, ওইরকম, কে আফসার আসতো? এইভাবেই তার সাথে সম্পর্কটি গ্রাম থিয়েটারের পথে, নদীর পাড়ে, আবার ঢাকা থিয়েটারে একসাথে আসা যাওয়া। সেই ঢাকা থিয়েটার রিহার্সেল শেষে
গাবতলী থেকে বালির ট্রাকে ক্যাম্পাসে ফেরা। এভাবে আমাদের সম্পর্ক, প্রথমে ছাত্র শিক্ষক, তারপরে গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার কর্মী, তারপরে হচ্ছি সহকর্মী, সেই থেকে পরিবারের সদস্য। ওনার মা যে জিনিসে পাঠাতেন, তিনটি পাঠাতেন, একটা আফসার আহমদ, আর একটা হলো তার ভাই, ছোট ভাই মান্নান, আর একটা আমার। সেই সম্পর্কের শেষটা হয়েছে এরকম, যেদিন মানে জানাজা শেষে দাফন হয়েছে, দাফন শেষে আমি আমার ছেলে জামশা থেকে ফিরবো, তখন আমার ছেলেকে কালীগঙ্গা নদীর ঘাটে নিয়ে গিয়েছিলাম। সেখানে আফসার স্যার এই করোনার মাঝে অনেকটা লুকিয়ে লুকিয়ে একজন সহকর্মী সহ কালীগঙ্গায় গিয়েছিলেন, সেখানে গোসল করেছেন, সাঁতার কেটেছেন, সেটা দেখা ছিল। ওখানে আমার ছেলেকে নিয়ে একটু ছবি তুলছি। এই সময় একেবারে আজানের লোকেতে সত্যিকার অর্থে দাড়ি, পুরা শরীরে অনেক লোক, একজন ভদ্রলোক নদী থেকে এসে, নদী থেকে গোসল করে এসে টাকা থেকে বললেন, একটু কথা শুনবেন? জি বলেন। আপনি কোত্থেকে আসছেন? তাই বলে সাভার থেকে। এটি ওনার যেদিন দাফনের সেদিন। তো বলছেন, না মানে আফসারকে তো আমরা কতক্ষণ আগে মাটি দিয়ে এলাম, আপনি কে? আমার ছেলেটা কেঁদে দিয়েছে। এইরকম বিষয়টি তার সাথে ওনার যে কথাটি এখানে এখনো বলা হয়নি, আমি শুধু ওইটুকু একটু বলে যাই। ওনার সবচেয়ে সখ্য ছিল কিন্তু আমাদের নৃগোষ্ঠীদের সাথে। কি সমতল, কি আমাদের সে পাহাড়ি অঞ্চলের যারা আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃগোষ্ঠীর কোটাটাকে অনেকে ঠাট্টা করে বলতেন এটা হলো আফসার আহমদ কোটা। আমাদের বিভাগে এরা প্রায়োরিটির ভিত্তিতেই ভর্তি হয়। গত বছর প্রায় 10 থেকে 12 জন ভর্তি হয়েছে যে নৃগোষ্ঠী। আর ওনার নৃগোষ্ঠীর নাট্য, এই গ্রন্থটি একমাত্র গবেষণা গ্রন্থ। এবং তিনি এই যে লুৎফর যেটা বলে গিয়েছিলেন, উনি ওখান থেকে এসে হলো সেই বান্দরবান যাওয়ার কথা ছিল, এবং সেখানে এবার কথা ছিল আমিও যাব। অনেকবার গিয়েছি তার সাথে। তার জন্য দ্বিতীয় বাসাটি ছিল কিন্তু এই বান্দরবান, খাগড়াছড়ি সেই অঞ্চলে, অথবা গিরিশি। তো আফসার আহমদের সুর আপনারা শুনেছেন। এখানে কিছু গান আছে যেটা সেলিম আল দ্বীনের কথাকে সুরে রূপান্তরিত করার যে কৌশল, সেটি সেলিম আল দ্বীনের কাছ থেকে শিখেছেন। এটি অনবরত তিনি বলতেন। বয়সে বেশি বড় ছিল না সেলিম আল দ্বীন, তিনি সর্বক্ষেত্রে গুরু মানতেন। আমরা তাদের যোগ্য শীর্ষ হয়ে উঠতে পারিনি, তাদের ছায়ায় বড় হয়েছি, এতদিন চলেছি। শিক্ষার্থীরা যখন এসে আমাদের কাছে কাঁদে, আমরা বলছি তোমরা আমাদের কাছে আসছো, কিন্তু আমরা জানি না ছাতা ছাড়া কি করে থাকতো, এই অভিজ্ঞতা তো আমাদের নেই। তো আপনারা আছেন, জাহাঙ্গীরনগর আছে, নাটক বিভাগ আছে, আমরাও হয়তো থাকবো না, কিন্তু তাদের সৃষ্টিটা আছে। বাংলাদেশে এখন 7টা বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগ আছে, সব জায়গায় এগুলো আমাদেরই, আপনাদের গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সকল নাট্যকর্মীদের জায়গা। শেষে আমি একটু আপনাদের আমন্ত্রণ জানাতে চাই, আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ওনার স্মরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। ছোট্ট আয়োজন, কালকে বিকেলে 5টা থেকে। আমি আতাবাইকে বলতাম বলে মানে ফোন করিনি এখানে এসে, কিন্তু আতাবার শারীরিক অবস্থা থেকে আর সাহস পাচ্ছি না। তারপরে অনুরোধ, যদি পারেন আর কি, আর আপনারা যারা আছেন যদি যান, আমরা সান্ত্বনা পাবো, জানতে পাবো। দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। None
নাট্যদিশারী আফসার আহমদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তারই একটি কবিতা আবৃত্তি করছি। আমাদের দেখা হবে। জানি আমাদের দেখা হবেই, দেখা হবে। জানি না কবে, কোথায়, কখন, জীবনের কোন কলরবে। জানি আমাদের আবার দেখা হবে, হবে দেখা। দেখা যে হবে সে কথা রয়েছে হাতের রেখায় লেখা। এ সময়ের আকাশের কালো মেঘটা যাবেই সরে, নীল আকাশটা হাসবে আবার দ্বীপ প্রহরের রোদ্দুরে। তখন প্রহর আলোয় রাঙা থাকবে না আর মন দূরে। ঘর ছাড়া মন উদাস বাউল বোনার স্বপ্ন গানের সুরে। রৌদ্র ভরা ছোট্ট উঠোন, খেজুর পাতায় ছাওয়া। আমরা গাইব এখন যে গান তোমার কণ্ঠে গাওয়া। এখনকার এই কালো মেঘটা থাকবে না আর দেখো। তখন তুমি আকাশের নীল তোমার নখে মেখো। রোদ ঝলমলে পৃথিবীর কাছে অনেক হয়েছে ঋণ। এবার বন্ধু ঋণ শোধবার পালা। পাতার কাছে, মাটির কাছে, মেঘের কাছে ঋণ। এবার আমার ঋণ শোধবার পালা। নদীর কাছে, বনের কাছে, পাখির কাছে ঋণ। এবার তাদের ঋণ শোধবার পালা। বন্ধু তুমি শোধ করে দিও পৃথিবীর সব ঋণ। পারবে না আর থামাতে গান কোভিড-19। সেদিন দেখার সারা প্রহর রামধনুকের রং। তোমার হাতে বাজবে মোহন পাতার খেরঙ্গং। এখন সময় ভীষণ খারাপ, সূর্যটাও ডুবছে। বুকের জমিনে তবুও মানুষ বাঁচার স্বপ্ন বুনছে। আমরা তৈরি, নামুক সন্ধ্যা, আসুক মৃত্যু, ভাবা। ছিনিয়ে আনব অস্তগামী সূর্যের লালাভা। কেউ যে একজন সূর্যটাকে আড়াল করতে চায়, ডুবাতে চায় অন্ধকারের হতাশ বিপন্নতায়। তবু আমাদের আবার দেখা হবে, দেখা হবে। জানি না কবে, কোথায়, কখন, জীবনের কলরবে। জানি না কখন, কোথায়, জীবনের কলরবে। আফসার ভাই স্মরণ সময় আমাদের কথা বলতে হবে। এইরকম একটা অবিশ্বাস্য সত্যকে মেনে নিয়ে এখানে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, আমার মনে হয় যে আমরা সকলেই ভারাক্রান্ত, বিশেষত এই কারণে সবাই যেভাবে বললেন যে তার চলে যাবার সময় এটা নয়, কখনোই নয়, কিছুতেই নয়, এটা মেনে নেওয়া যায় না। আমি আফসার ভাইকে চিন্তাম পণ্ডিত মানুষ হিসাবে। আমরা পরস্পর, আমরা একই বয়সী। আমি ওনার মৃত্যুর পর যখন ওনার জন্ম তারিখ, জন্ম সালটা দেখলাম, আমরা খুব কাছাকাছি বয়সের, একই সময়ের। কিন্তু পরস্পরের প্রতি আমাদের যে বন্ধুত্বটা হয়েছিল সেটা যে একে অপরকে শ্রদ্ধা করার জায়গা থেকে। কিন্তু আমি বুঝতাম এবং মনে প্রাণে বিশ্বাস করতাম যে তিনি আমার শিক্ষক। এখন বাংলাদেশের যে নাট্যাঙ্গনে যে কজন মানুষ
যাদের লেখায়, যাদের বক্তৃতায়, যাদের আলোচনায়, যাদের পড়াশোনায় আমরা আলোকিত হয়ে যাচ্ছিলাম, প্রতিনিয়ত হচ্ছিলাম, সেই মানুষজনের একেবারে শীর্ষস্থানীয় দু একজনের কথা বললে তো বলতেই হয় আফসার ভাই। আমি শুধু ওই জায়গায় সংক্ষিপ্ত যে আমরা আর কাকে পাবো, একটা সেমিনারে লেখা নিয়ে আসার জন্য কাকে বলবো যে আপনি একটা লেখা তৈরি করুন, আমাদের জন্য কিছু কথা বলুন। এটা সত্যি যে এটা একেবারেই মানে অন্তর থেকে আমরা সকলেই জানি যে এই একটি বিরাট যে শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ হবার নয়। তার পাণ্ডিত্য, তার পড়াশোনার গভীরতা, তার দেখার চোখ, তার চিন্তার সমৃদ্ধি, সবকিছু মিলে আমরা কি হারিয়েছি সেটা হয়তো আমাদের কিছুদিন পরে আমরা আস্তে আস্তে টের পাবো। এখন হয়তো একটি আবেগাক্রান্ত জায়গা থেকে কথা বলছি, কিন্তু আমাদের সামগ্রিকভাবে আমাদের কালচারের মধ্যে যেটা তৈরি হয়ে যাচ্ছে, পড়াশোনার অভাব, পড়তে চাই না, পড়াশোনা করতে চাই না, সেই জায়গা থেকে অন্তত এই লোকগুলো যখন কথা বলতেন, তাদের লেখা পড়তাম, তারা যখন বক্তৃতা দিতেন, তখন নিজের ক্ষুদ্রতা, নিজের মূর্খতা টের পেতাম যে আমরা কত দূরে আছি, কতখানি পিছিয়ে আছি। জাহাঙ্গীরনগরের গেলে আমরা তো মনে করি যে ঢাকায় যারা এখানে আমরা নাটকের চর্চা করি, নিয়মিত অভিনয় করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি শো করতে পারলে নিজেকে ধন্য মনে করি। আমার মনে হয় প্রত্যেকটি নাট্য নির্দেশক, অভিনেতা সেই আকাঙ্ক্ষাটা থাকে যেন এটি একটি তীর্থের স্থান আমাদের। ওখানে গেলে যে আমরা অডিয়েন্স পাই, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া পাই, এবং সেখানে ভালো লাগার, ভালোবাসার যে জায়গাটা তৈরি মানে হয়ে যায় মঞ্চ ক্রিয়া এবং দর্শকের মধ্য দিয়ে যে মিথস্ক্রিয়াটা তৈরি হয়, সেটা অনন্য, এটি ভাষায় বর্ণনা করা যায় না। সেই ক্ষেত্রটি তো তৈরি করে দিয়েছিলেন সেলিম আলদিন এবং তার সাথে সাথে আশার ভাইয়া। তো আমরা যখন ঢাকায় নাটক শুরু করেছি 80 দশকের শেষ দিকে, তখন তো সেলিম স্যাররা একটু দূরেই থাকতাম, ভয়ে থাকতাম, কথা বেশি বলতে চাইতাম না। আমাদের নির্ভরতা হয়ে উঠছিল ওইদিকে যোগাযোগ করার জন্য আফসার ভাই, পরবর্তীতে হারুন ভাই। গেলেই বলতাম যে আজকে শো নিয়ে আসছি, আপনারা আসবেন। কখনো বলতে পারছেন, কখনো বলতেন যে পারছি না, অথবা দেখে নেব, অথবা দেখে নিয়েছি। এই নাটক আজকে একটু পরে সন্ধ্যায় যে নাটকটি হবে, ওই স্মৃতির কথাটা বলেই আমি শেষ করি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। আর্টিস্টিক নামের একটি দল, তারা বিকল্প প্রয়াস এইভাবে চিন্তা ভাবনা করে আলাদাভাবে একটি নাটক করেছে এবং সেই নাটকে আমি অভিনয় করছি প্রধান চরিত্রটিতে। আমি যেদিন ঠিক করেছি, আমার এটি অভ্যাস হচ্ছে যে সবার শুভকামনা নিয়ে নতুন প্রোডাকশনে কাজ করা, বিশেষত গুরুজন যারা, তাকে গুরুস্থানেই ভাবতাম। নতুন নাটক হলে যেরকম বাচ্চু ভাই, আতা ভাই, মামুন ভাই, রামদুদাকে, লাকি ভাইদের বলি যে শো থাকলে যদি সময় থাকে শোটা দেখতে আসেন, তো সে তারা আসুক না আসুক অন্তত শুভেচ্ছাটা দিত। সেটি মাথায় নিয়ে মঞ্চে উঠি, এই গুরুদের আশীর্বাদ নিয়ে মঞ্চে উঠি। তখন মনে মনে শক্তি পাই যে আতা ভাই আসবেন, অথবা আসেননি, কিন্তু উনি আমাকে শুভেচ্ছা পাঠিয়েছেন। বাচ্চু ভাই আসতে পারছেন না, বলছেন যে তোর জন্য শুভকামনা থাকলো, ভালো শো হবে। এই শক্তিটা পাই। এই জায়গা থেকে এই নাটকটি আজকে যেতে হবে। সেটি প্রথম শোয়ের দিন আমি যেদিন ফোন করবো আফসার ভাইকে, ঠিক করছি মনে মনে যে শো দেখার আশা করি বা বলবো, সেদিনই উনি গত হলেন। এটি এই কাকতালীয় ভয়ঙ্কর স্মৃতিটি আমার অনেক দিন থাকে। ওনাকে সেদিন ফোন করতে চেয়েছিলাম অনেকের সাথে। আশা ভাই আপনি ভালো থাকবেন নিশ্চয়ই, কারণ আপনি আপনার কবিতায়, আপনার গানে, আপনার কথায় আপনি মানুষের কথা বলেছেন, এবং শুধু মানুষ না, সামষ্টিক লড়াইয়ের কথা বলেছেন। একক মানুষ নাই। করোনা কালে যে কবিতাগুলি লিখেছেন শুনছি, সমগ্রকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন আপনি দেখেছেন। সুতরাং আপনি ভালো না থেকে পারেন না। আবারও আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আপনি শান্তিতে থাকুন।
সম্মানিত সুধী, নাট্যদিশারী অধ্যাপক ডক্টর আফসার আহমেদের স্মরণ সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলকে স্বাগত। স্মৃতিচারণ করছি, আমি বৃষ্টি রায়, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। আফসার স্যারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। স্যারের না ফেরার দেশে চলে যাওয়ার যে শোক, সেই শোক যেন আমাদের দুর্বলতা না হয়ে আমাদের শক্তিতে রূপান্তরিত হয়, আমরা যেন স্যারের স্বপ্নগুলো পূরণ করতে পারি, সেই প্রত্যাশায় আজ আমরা মিলিত হয়েছি। আফসার স্যার এমন একজন মানুষ ছিলেন যার উপস্থিতি এবং সান্নিধ্যে যে মুগ্ধতা সৃষ্টি হতো, মৃত্যুর মাধ্যমে তা শেষ হয়ে যেতে পারে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা তাদের কর্মগুণে, তাদের সাধনা দ্বারা, শিল্প দ্বারা মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন। আমাদের প্রিয় আফসার স্যার তেমনই একজন মানুষ। শিল্পের ভুবনে এক নিষ্ঠাবান ঋষি হয়ে আমাদের আফসার স্যার অনন্তকাল বেঁচে থাকবেন। স্যার আমাদের পড়িয়েছেন মৃত্যুর স্নিগ্ধ শীতল রূপ। স্যার বলতেন বারবার যে মৃত্যু বলে আসলে কিছু নেই, শুধুমাত্র রূপান্তর। এই যে মানুষ থেকে পাখি, ফুল, নদী, পাথর, মেঘের যে উড়ে চলা, এই সমস্ত কিছুই রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে দেখেছেন, মৃত্যুকে কখনো নিশ্চিহ্ন হতে দেখেননি। আমাদের আফসার স্যার তিনিও মনে করতেন শুধুমাত্র প্রকৃতির যে রূপান্তরের লীলা, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুটাই সেই মাধ্যম। তাই স্যারের ছাত্র হিসাবে আমরা এটা বিশ্বাস করি, আমাদের আফসার স্যার আছেন, তিনি থাকবেন আমাদের অন্তরে। স্যারের প্রতিটা ক্লাস, আমরা যখন প্রথম বর্ষের শিক্ষার্থী, তখন আমরা বসে থাকতাম, স্যার আসতেন না। একদিন স্যার যখন আসতেন, তখন আমরা দেখতাম সময় চলে যাচ্ছে কিন্তু ক্লাস চলছে। এই যে দীর্ঘ সময় ক্লাস, যে জটিল জটিল বিষয়ে আমরা স্যারের কাছ থেকে শিখতে পেরেছি, তা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। স্যার আমাদের শিখিয়েছেন দুঃখিত। সেদিন মৌখিক পরীক্ষার সময় আমার এক শ্রদ্ধেয় শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন, এই কোর্সে আফসার স্যারের কয়টি ক্লাস করেছি? আমি বললাম স্যারের 2টি ক্লাস করেছি। তখন আমার শিক্ষক বললেন, আফসার স্যারের কি 2টি ক্লাস হয়? আসলেই আফসার স্যারের একটি ক্লাস মানে 100টি ক্লাস বা তারও বেশি। স্যার আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহ প্রতিষ্ঠাতা এবং চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা। তবুও স্যার শুধুমাত্র তার বিভাগের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকেননি, সমাজের বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত মানুষদের নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন নৃগোষ্ঠীদের নিয়ে। জানি না আর কখনো দেখা হবে কিনা, হয়তো প্রকৃতির নিষ্ঠুর নিয়মে স্যারকে আর কখনো দেখতে পাবো না, নয়নে স্যারকে দেখতে পাবো না, কিন্তু স্যার আমাদের নয়নে নয়নেই থাকবেন। আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের পরম পূজনীয় স্যার, আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ।
আমাদের বন্ধু আফসার আহমেদের এই স্মরণ অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপ স্টেজের কাছে, যাদের আজকে এখানে শো ছিল, আছে একটু পরে শো হবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের সকল বন্ধুদের, যারা আফসারের ছাত্রছাত্রী যারা সঙ্গীত পরিবেশন করে। আর এই সঙ্গীত পরিবেশক সঙ্গীতগুলো আমাদের প্রিয় সেলিম ভাইয়ের লেখা, কিছু আফসার আহমেদের লেখা, আর কিছু সব সুরগুলো সব আফসার আহমেদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা থিয়েটারের সকল বন্ধুদের প্রতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি, গ্রাম থিয়েটারে যারা বিভিন্নভাবে এসছেন কষ্ট করে তাদের প্রতি, আর এখানে সুদীজন যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিল্পকলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবার প্রতি আহ্বান জানাই, আমাদের এই শিল্পবন্ধু আফসার যেন আমাদের সবার মাঝে বেঁচে থাকে। আফসারের সাথে আমার দুই সম্পর্ক। হারামজাদা আমাকে না বলে চলে গেল। আমি রাগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাইনি। ও তো বাবা আমাকে না বলে চলে